কোটা সংস্কারে অপেক্ষা করার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বললেন, আদালতে হতাশ হবে না শিক্ষার্থীরা। সহিংসতা ও প্রাণহানির বিচার বিভাগীয় তদন্তের ঘোষণা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, হল ছেড়েছেন শিক্ষার্থীরা। মারমুখী ছাত্রলীগ, কাল সর্বাত্মক শাটডাউনের ঘোষণা আন্দোলনকারীদের। দেশের বিভিন্ন জায়গায় কোটা সংস্কার আন্দোলনকারীদের বিক্ষোভ ও গায়েবানা জানাজা, সংঘর্ষে আহত শতাধিক। রংপুরে নিহত সাঈদের দাফন সম্পন্ন। বিএনপি গায়েবানা জানাজা শেষে সংঘর্ষ, পাকিস্তানি শাসকদের মতো আচরণ সরকারের, মন্তব্য মির্জা ফখরুলের। সরকার উৎখাতে নেমেছে বিএনপি জামায়াত, বলেছেন ওবায়দুল কাদের। নানা আয়োজনে পবিত্র আশুরা পালিত, রাজধানীতে তাজিয়া মিছিল, কারবালার ইতিহাস ছড়িয়ে দেওয়ার আহ্বান। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোটা আন্দোলনে নাশকতার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের মধ্য দিয়ে দায়ীদের শাস্তি নিশ্চিত করা হবে। প্রতিটি মৃত্যুর ঘটনা বেদনাদায়ক উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নিহতদের পরিবারের পাশে থাকবে সরকার। একটি মহল আন্দোলনের সুযোগ নিয়ে নাশকতা করছে। সর্বোচ্চ আদালতে শিক্ষার্থী কোটা সংস্কারের বিষয়ে ন্যায় বিচার পাবে এই আশাবাদের কথা জানিয়ে শিক্ষার্থীদের সে পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রিপোর্ট করছেন রকুনুজ্জামান। কোটা আন্দোলনে অব্যাহত সহিংস পরিস্থিতির মধ্যে বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাষণের শুরুতে আশুরার দিনে কারবালার বিয়োগাত্মক ঘটনার কথা স্মরণ করেন তিনি। কারবালার প্রান্তরে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হজরত ইমাম হোসেন ও তার পরিবারের সদস্যরা শহীদ হয়েছিলেন। আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। শিক্ষার্থীদের চলমান আন্দোলনে প্রতিটি প্রাণহানিকে বেদনাদায়ক বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। উল্লেখ করেন কোটা সংস্কারে তার সরকারের নেওয়া পদক্ষেপের কথাও। অত্যন্ত পরিতাপের বিষয় হলো, কিছু মহল এই আন্দোলনের সুযোগটা নিয়ে অনাকাঙ্ক্ষিত উচ্চাবিলাস চরিতার্থ করার সুযোগ নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়। এর ফলে এই কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে যে সকল ঘটনা ঘটেছে তা খুবই বেদনাদায়ক ও দুঃখজনক। অহেতুক কতগুলি মূল্যবান জীবন ঝরে গেল। আপনজন হারাবার বেদনা যে কত কষ্টের তা আমার থেকে আর কে বেশি জানে। যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আমি প্রতিটি হত্যাকাণ্ডের নিন্দা জানাই। যে সকল ঘটনা ঘটেছে তা কখনোই কাম্য ছিল না। আন্দোলনের প্রথম থেকেই সরকারের ধৈর্যের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বলেন, একটি মহল আন্দোলনের সুযোগ নিয়ে নাশকতা করেছে। বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে তাদের খুঁজে বের করার কথাও জানান সরকার প্রধান। আমি বিশ্বাস করি, যারা কোটা সংস্কার আন্দোলনে জড়িত তাদের সাথে এই সকল সন্ত্রাসীদের কোনো সম্পর্ক নেই। বরং সন্ত্রাসীরা এদের মধ্যে ঢুকে সংঘাত ও নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করছে। এই ধরনের ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের পরিবারের জন্য জীবন জীবিকা নির্বাহের ক্ষেত্রে যে সহযোগিতা দরকার তা আমি করব। আমি দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করছি, যারা হত্যাকাণ্ড, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, এরা যেই হোক না কেন, তারা যেন উপযুক্ত শাস্তি পায় সে ব্যবস্থা নেওয়া হবে। আমি আরও ঘোষণা করছি, হত্যাকাণ্ড সহ যে সকল অনভিপ্রেত ঘটনা ঘটেছে সুষ্ঠু ও ন্যায় বিচারের স্বার্থে সে সকল বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত করা হবে। কাদের উস্কানিতে সংঘর্ষের সূত্রপাত হলো, কারা কোন উদ্দেশ্যে দেশকে একটি অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দিল তা তদন্ত করে বের করা হবে। আমি আন্দোলনরত কোমলমতি ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। এই সন্ত্রাসীরা যে কোনো সময় সংঘাতের পরিবেশ তৈরি করে তাদের ক্ষতি সাধন করতে পারে। তাই শিক্ষার্থীদের পিতা মাতা, অভিভাবক এবং শিক্ষকদের প্রতি আমার আবেদন, তারা যেন তাদের সন্তানদের নিরাপত্তার বিষয়ে সজাগ থাকেন। একই সাথে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিশেষভাবে নজর রাখেন। সর্বোচ্চ আদালতের রায় পর্যন্ত শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। আশ্বস্ত করেন, ছাত্ররা হতাশ হবে না। আইন প্রক্রিয়া সমাধানের সুযোগ থাকা সত্ত্বেও রাস্তায় আন্দোলনে নেমে দুষ্কৃতিকারীদের সংঘাতের সুযোগ করে দেবেন না। সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত
ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আমি সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমার বিশ্বাস আমাদের ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচারই পাবে, তাদের হতাশ হতে হবে না। তার শাসনামলে দেশের উন্নতি ও মানুষের জীবনমান উন্নয়নের কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রুকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। হলে হলে পুলিশের সাউন্ড গ্রেনেড এবং টিয়ার গ্যাস নিক্ষেপ। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ছাড়ছে শিক্ষার্থীরা, বিশ্ববিদ্যালয়ের বাইরে মারমুখী ছাত্রলীগ। নিরাপদে ঘরে ফেরা নিয়ে আশঙ্কা শিক্ষার্থীদের। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে নিহত শিক্ষার্থীদের স্মরণে গায়েবানা জানাজা কর্মসূচির পর কফিন মিছিল শুরু হলে সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। ছত্রভঙ্গ হয়ে যায় শিক্ষার্থীরা। শুভ মাহফুজকে সঙ্গে নিয়ে রিপোর্ট করছেন ফরুক বাবু। কোটা সংস্কার আন্দোলনে নিহত শিক্ষার্থীদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে গায়েবানা জানাজা পণ্ড করতে চারদিক ঘিরে রাখে পুলিশ। এর মধ্যে দুপুর 2টার দিকে 2018 সালের কোটা আন্দোলনের কয়েকজন নেতা উপস্থিত হন। তারা পুলিশের অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন। এইটা তো কোনো স্বাধীন দেশের কথা হতে পারে না। আমরা শিক্ষার্থীরা আমরা কি এতটুকু কথা বলতে পারবো না? পুলিশ এখানে হর্ন দিতেছে, পুলিশ এখানে তারা সাজোয়া জান না এসেছে। এর কিছু পরেই পুলিশ তাদের ক্যাম্পাস ছাড়তে বাধ্য করলে মাটিতে শুয়ে কিছু সময় অবস্থান নেন তারা। তবে মাত্র 3 জনকে প্রতিহত করতে 4টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। আটক করা হয় ডাকসুর সাবেক নেতা আক্তারকে। পুলিশের ছোড়া সাউন্ড গ্রেনেডে আহত হন কয়েকজন সাংবাদিক। পুলিশ কিন্তু সরাসরি সাংবাদিকদের উপরে হামলা করছে। আপনারা যখন তাদেরকে ঘিরে ধরে রেখেছেন তখন তো আমাদের পুলিশকেও আপনারা ওখানে ঢুকতে দিচ্ছেন না। এদিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের বাধার মুখে পড়তে হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন শিক্ষার্থীরা। 7 ভাই বোন আজকে সারা দেশে মৃত্যুবরণ করেছে, জীবন নিয়ে নিছে। কোথায় ছিল তখন আইন শৃঙ্খলা বাহিনী? আমাদের ভিসি স্যার উনি একটা কমেন্ট পর্যন্ত করেনি, আমাদের শিক্ষার্থীদের উপর এরকম আক্রমণ করা হয়েছে। আর এখন তিনি হঠাৎ করে এসে সিদ্ধান্ত দিলেন যে হল ত্যাগ করতে হবে। এটা কি মানার মতো? এতগুলো সামরিক যান, এতগুলো সাজোয়া যান, সাউন্ড গ্রেনেড ফাটানো হচ্ছে, আমাদের এখানে টিয়ার শেল ফাটানো হচ্ছে। কোনোভাবেই এটা কাম্য না, এটা কোনোভাবেই কাম্য হতে পারে না। আমাদের মায়ানমার সীমান্ত অনিরাপদ, আমাদের ভারত সীমান্ত অনিরাপদ। ওখানে সীমান্ত অরক্ষিত রেখে ঢাকা শহর, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজেপির কোনো কাজ থাকতে পারে না। এদিকে হলে থাকার দাবিতে ভিসির বাসভবনের সামনে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী রাজু ভাস্কর্যে গায়েবানা জানাজা করতে না পারায় পরে ভিসি চত্বরেই গায়েবানা জানাজা পড়ে আন্দোলনকারীরা। কফিন ধরে শপথ নেন তারা। কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে নিহতদের শহীদ আখ্যা দিয়ে তাদের রুহের মাগফিরাত কামনা করে অনুষ্ঠিত হয় মোনাজাত। এরপর ভিসি চত্বরে কোটা সংস্কার আন্দোলনকারীরা বের করে কফিন মিছিল। টিয়ার সেল নিক্ষেপ করে পুলিশ। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। পুলিশ নিক্ষেপ করে সাউন্ড গ্রেনেড। পণ্ড হয় কফিন মিছিল। এরপর শুরু হয় হল থেকে ছাত্রদের বের করার জন্য পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। হলপাড়ায় পুলিশের সাথে ছাত্রদের চলে ধাওয়া পাল্টা ধাওয়া। আমরা কি এই দেশের শত্রু? আমরা তো এই দেশের মেধাবী স্টুডেন্ট, ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট। কয়জন আউটসাইড মাইরাই আন্দোলন দমাইবেন? আন্দোলন চলতেছে, আন্দোলন চলবে। টিয়ার শেল মারতেছে তা না, আমাদের প্রায় 15 জনের মতো গুলিবিদ্ধ। আমরা কি অপরাধ করছি? প্রায় ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে সমাধান করে পুলিশ। ছাত্রদের হল ছাড়তে বাধ্য করে। শিক্ষার্থীদের আশঙ্কা হলের বাইরে হামলা চালাতে পারে ছাত্রলীগ। লেখাপড়ার জায়গা না, এটা সন্ত্রাসীদের জায়গায় ঢাকা ইউনিভার্সিটি। স্টুডেন্টদের উপরে হামলা কিভাবে হয়? ওনারা যাচ্ছে সবাইকে মেরে ফেলতে, আর কিচ্ছু না। আমাদেরকে 6টা পর্যন্ত টাইম দেওয়া হয়েছে। প্রশাসন আমাদেরকে বলছে 6টা পর্যন্ত, 6টার আগে সবাই হল থেকে চলে যেতে, কিন্তু সেই সুযোগটা আমাদেরকে দেওয়া হয় নাই। শিক্ষার্থীরা সবশেষ প্রতিরোধ গড়ে তোলে ইফরহমান হলের সামনে। সেখানেও সাউন্ড গ্রেনেড ছুড়ে নিরস্ত্র ছাত্রদের কিছু হাঁটতে বাধ্য করে। নীলক্ষেত মোড়ে অবস্থান নেয় ছাত্রলীগ। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অবস্থা জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি আমাদের সিনিয়র রিপোর্টার এস এম ফয়েজের সঙ্গে। ফয়েজ,
ফয়েজ, আপনি আমাদের জানাবেন যে ক্যাম্পাসের এই মুহূর্তের অবস্থা কেমন দেখতে পাচ্ছেন, তাছাড়া শিক্ষার্থীদের হল ত্যাগের সর্বশেষ কি খবর জানেন আপনি? আপনারা জানেন যে গতকালকে যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল সেখানে যে 6 জন শিক্ষার্থী নিহত হয়েছিল, তারপর পরেই আজকে জানাজা, গায়েবী জানাজা এবং কফিন নিয়ে যে মিছিল করার কথা ছিল সেখানে পুলিশে টিয়ারশেল নিক্ষেপ হয়েছে। আজকে শিক্ষার্থীরা আহত হয়েছে। তারপর পরেই নির্দেশনা দেওয়া হয়েছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় সব অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে এবং ছাত্র শিক্ষার্থীদেরকে 6টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছিল। এর মধ্যে অধিকাংশ শিক্ষার্থী তারা চলে গেছেন, কিছু শিক্ষার্থী এখনো হলে আছেন। কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ায় কেন্দ্রীয় শহীদ মিনারের পাশেই, অর্থাৎ ঢাকা মেডিকেলের পাশের যে কর্নার তাদের বিচারের দাবিতে এবং তাদের এক দফা এক দাবি তাদের যে কোটা সংস্কারের সেই বিষয়ে তারা আবার মিছিল দিয়েছিল। সেখানে আবার পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করেছে, রাবার বুলেট ছুড়েছে। ওখান থেকে একজনকে গ্রেফতার করেছে। যাকে গ্রেফতার করা হয়েছে তিনি বলেছেন তিনি এই ধরনের ঘটনার সাথে জড়িত নয়, তিনি বাসায় যাচ্ছিলেন, সেখান থেকে পুলিশ তাকে ধরে নিয়ে আসছে। তিনি আমাদের কাছে গণমাধ্যমের সামনে এই কথাটি তুলেছেন। এরই মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো এলাকাটাই থমথমে, একেবারেই থমথমে পরিবেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারপাশে ব্যারিকেড দেওয়া এবং র্যাব, পুলিশ, বিজেপি, আনসার, এপিসিএন সবার নিয়ন্ত্রণে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়। সন্ধ্যার সময় আরেকটি ঘটনা ঘটেছিল, সেখানে লিঙ্কার যে মোড়টি রয়েছে সেই মোড়ে আবারও কোটা আন্দোলনকারীদের জড়ো হয়ে মিছিল এবং স্লোগান করতেছিল, সেখানে রাবার বুলেট এবং টিয়ারশেল ছোড়ে। এদিকে সন্ধ্যার পর যাত্রাবাড়ি এলাকায় একেবারেই রণক্ষেত্রই পরিণত হয়েছে। সেখানে দুর্বৃত্তদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে, সেখানে টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে, রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে। এরই মধ্যে 6 জন গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেলে এসেছেন, তারা সেখানে চিকিৎসা। ফয়েজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা বৃহস্পতিবার দেশব্যাপী কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ, বিজিবি, র্যাব, সোয়াটের হামলা, হত্যাকাণ্ডের প্রতিবাদ, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করা এবং কোটা সংস্কারের দাবিতে 18 জুলাই এই কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। বুধবার রাত 7:45 আসিফ একটি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এমন কর্মসূচি ঘোষণা করেন। ফেসবুক স্ট্যাটাসে আসিফ জানান, শুধুমাত্র হাসপাতাল এবং জরুরি সেবা ব্যতীত কোনো প্রতিষ্ঠানের দরজা খুলবে না। অ্যাম্বুলেন্স ব্যতীত সড়কে কোনো গাড়িও চলবে না। সারা দেশে প্রতিটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা শিক্ষার্থীদের কর্মসূচি সফল করার আহ্বান জানান তিনি। দলমত নির্বিশেষে সর্বজনসাধারণকে এই লড়াইয়ে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে ফেসবুক পোস্টে। রংপুরে কোটা আন্দোলনের সমন্বয়কারী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদের দাফন সম্পন্ন হয়েছে। গ্রামের বাড়িতে নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে পারিবারিক কবরস্থানে। প্রিয় সহপাঠী আবু সাইদের গায়েবানা জানাজা শেষে ক্যাম্পাসে বিক্ষোভ আর সমাবেশ করেছেন আন্দোলনকারীরা। এর আগে সকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষার্থী আবু সাইদের হত্যাকারীদের বিরুদ্ধে বিচার বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবিতে অবস্থান এবং মৌন মিছিল করেন। বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেটকে সাইদের নামে নামকরণ এবং নগরীর পার্কের মোড়কে তার নামে ঘোষণা করা সহ 6 দফার দাবি জানিয়েছেন তারা। গায়েবানা জানাজা শেষে বিক্ষোভ সমাবেশ করে জেলা ছাত্র দল এবং রংপুর মহানগর ছাত্র দল। এদিকে সকালে আবু সাইদের গ্রামের বাড়ি পীরগঞ্জের জাফরপাড়া কামিল মাদ্রাসা মাঠে নামাজে জানাজা শেষে বাবনপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারের দাবিতে কর্মসূচি পালনকালে নিহত হন আবু সাইদ। রাজধানীর শনির আকরা এবং দুনিয়া এলাকায় কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থী এবং পুলিশের মধ্যে সংঘর্ষে শিশুসহ 6 জন গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হচ্ছেন ইরান, সোহাগ, বাবু মিয়া, তার শিশুপুত্র রোহিত মিয়া এবং স্কুল ছাত্র মাহিম আহমেদ। গুলিতে আহত 6 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া। রাজধানীর শনির আকরায় বুধবার সারাদিনই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখার পর সন্ধ্যায় কোটা সংস্কার আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। এই সময় দফায় দফায় ধাওয়া পাল্টা দেওয়া হয়।
কোটা আন্দোলনে নিহতদের জন্য গায়েবানা জানাজা আদায় করেছে বিএনপি। এই সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হন কয়েকজন কর্মী। ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়েছে কয়েকজনকে। ছাত্রদের আন্দোলন দমনে সরকারের কৌশলকে পাকিস্তানি শাসক গোষ্ঠীর দমন কৌশলের সঙ্গে তুলনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার অভিযোগ, নাটক সাজিয়ে বিএনপি অফিসে বোমা রাখা হয়। রিপোর্ট করছেন সিকান্দার রহমান, ছবি তুলেছেন RI বাবুল। বুধবার বাদ জোহর বাইতুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট এলাকায় এই সংঘর্ষ। একদিকে পুলিশ, অন্যদিকে বিএনপির নেতাকর্মীরা। যখন বাইতুল মোকাররম এলাকায় এই পরিস্থিতি, তখন নয়াপল্টনে শুনশান নীরবতা। মঙ্গলবার রাতে অভিযানের পর থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালাবদ্ধ। জোহরের নামাজের পর গায়েবানা জানাজার পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল বাইতুল মোকাররম জাতীয় মসজিদে। তবে পুলিশি তল্লাশির মুখে বিএনপির অনেক নেতাকর্মী সেখানে যেতে পারেননি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র নেতারা গায়েবানা জানাজায় অংশ নেন। দমন নীতির মাধ্যমে আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় টিকে আছে বলে এ সময় অভিযোগ করেন বিএনপি মহাসচিব। পাকিস্তান শাসক গোষ্ঠী এইভাবে তারা আন্দোলন দমন করার চেষ্টা করেছে, কিন্তু সেই দমন করতে পারেনি। ঠিক একইভাবে আজকে তারা যেভাবে চেষ্টা করেছে সেটার সঙ্গে আমরা কোনো মতেই একমত নই। একমত শুধু নই, আমরা ঘৃণা জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ করছি। আমরা মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত হলগুলোকে খুলে দিয়ে তাদেরকে শান্তিপূর্ণভাবে তার সমস্যার সমাধান করা সম্ভব। এটা সরকার ইচ্ছা থাকলে এটা করতে পারত, কিন্তু সরকার ইচ্ছাই সেটা নাই। বিএনপি অফিসে পুলিশের অভিযানের বিষয়েও কথা বলেন মির্জা ফখরুল। আগের মতো একটা নাটক সাজিয়ে আমাদের বিএনপির অফিসে কতগুলো আপনার সেই সমস্ত ককটেল, বোমা, লাঠি সোটা রেখে দিয়ে সেইখানে তারা আজকে ছবি তুলে আবার বিএনপিকে দোষারোপ করার চেষ্টা করছে। আমরা খুব দায়িত্ব কণ্ঠে বলতে চাই যে এই আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত। আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই। আমরা তাদেরকে নৈতিক সমর্থন দিয়েছি এবং সেই নৈতিক সমর্থন আমরা দিয়ে যাব। দুপুরের পর নাইটিঙ্গেল মোড় থেকে পল্টন মোড় পর্যন্ত সড়ক অবরোধ করে গায়েবানা জানাজা, মিছিল সহ নানা কর্মসূচি পালন করে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা। এ সময় পল্টন ও আশপাশের এলাকায় যান চলাচল অনেকটাই বন্ধ হয়ে যায়। গায়েবানা জানাজার মতো কর্মসূচিতে বাধা দিয়ে বিরল নজির স্থাপন করা হয়েছে বলে অভিযোগ করলেন বিএনপি সহ সমমনা রাজনৈতিক দলগুলোর নেতারা। তারা বলছেন, কোটা বিরোধী আন্দোলন, কোটা সংস্কারের দাবিতে আন্দোলন যে চলছে, সেই আন্দোলনে তাদের নৈতিক সমর্থন রয়েছে। একই সঙ্গে সরকার বিরোধী যে আন্দোলন চলছে, সেই আন্দোলন রাজধানী সহ সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে। সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করে গণজাগরণ সৃষ্টি করা হবে বলে জানাচ্ছেন বিরোধী নেতারা। একই সঙ্গে এই আন্দোলনে যারা মারা গেছেন তাদের সুষ্ঠু তদন্ত এবং এই হত্যার সঙ্গে কারা জড়িত তাদের খুঁজে বের করার জোর দাবি জানাচ্ছেন আন্দোলনকারীরা। সিকান্দার রহমান, বাংলাভিশন, পল্টন, ঢাকা। দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্রলীগ কর্মী সবুজ সহ কোটা আন্দোলনে নিহতদের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। গায়েবানা জানাজায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মন্ত্রিপরিষদ সদস্য, ছাত্রলীগের সাবেক নেতারা এতে অংশ নেন। আওয়ামী লীগ নেতারা জানান, মঙ্গলবার কোটা আন্দোলনের সময় সায়েন্স ল্যাবে বিএনপি জামায়াতের সশস্ত্র ক্যাডারদের হাতে ঢাকা কলেজের ছাত্রলীগের কর্মী সবুজ আলী নিহত হন। এছাড়া চট্টগ্রামে শিবির ক্যাডারদের হাতে আরও একজন ছাত্রলীগ কর্মী নিহত হয়। নিহতদের স্মরণে আওয়ামী লীগের পক্ষ থেকে এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। মাফ করে দেন, মানববন্ধনে যারা কাজ করছেন সকলকে হায়াতান তৈয়বা দান করেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কোটা আন্দোলনের নামে সরকার পতনের আন্দোলনে নেমেছে বিএনপি জামায়াত। শিক্ষার্থীদের আন্দোলনের নেতৃত্ব ছাত্রদল, শিবির নেতারা নিয়ে নিয়েছেন। সারা দেশে প্রশিক্ষিত ক্যাডারদের ঢাকা এনে বিএনপি জামায়াত হত্যা, গুপ্ত হত্যা নেমেছে। এই আন্দোলনকে ঘিরে তারা লাশে রাজনীতি করতে চান। অস্তিত্বের প্রশ্নে আওয়ামী লীগ আপোষ করবে না জানিয়ে ওবায়দুল কাদের সারা দেশের নেতা কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। রুকনুজ্জামানের আরও একটি রিপোর্ট।
কোটা আন্দোলনে সহিংস পরিস্থিতির মধ্যে বুধবার ঢাকা জেলা ও মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগ নেতাদের সাথে যৌথ সভা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ কেন্দ্রীয় নেতারা। মঙ্গলবারের পরিস্থিতি ও বিএনপি নেতাদের বক্তব্যের বরাত দিয়ে ওবায়দুল কাদের বলেন, কোটা আন্দোলনকে সরকার পতনের আন্দোলনে পরিণত করার চেষ্টা করছে বিএনপি জামাত। এই আন্দোলনের নেতৃত্ব তারা নিয়েছে বলেও দাবি করেন ওবায়দুল কাদের। এখন এই কোটা নিয়ে আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন নেই, এখানে সরাসরি বিএনপি জামাত, ছাত্রদল, ছাত্র শিবির জড়িয়ে আন্দোলনকে সরকার উৎখাতের আন্দোলনে পরিণত করতে চাইছে। বিএনপি ক্ষমতার জন্য শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে সরকার পতনের আন্দোলনে নেমেছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, অস্তিত্বের প্রশ্নে আপোষ করবে না আওয়ামী লীগ। আমাদের অস্তিত্বের প্রতি হামলা আসছে, হুমকি আসছে, এই পরিস্থিতির মোকাবিলা আমাদের করতেই হবে। কাজেই আপনারা ওয়ার্ডে ওয়ার্ডে প্রস্তুত হয়ে যান। মঙ্গলবার বেশিরভাগ স্থানে ছাত্রলীগ আক্রান্ত হলেও অনেক গণমাধ্যমে ছাত্রলীগকে আক্রান্তকারী হিসেবে দেখানোর কথা জানিয়ে গণমাধ্যমের নিরপেক্ষ ভূমিকা রাখার আহ্বানও জানান ওবায়দুল কাদের। আমরা মিডিয়ার হেডিং দেখলে মনে হয় যে সব আক্রমণেরই আক্রমণকারী ছাত্রলীগ, অথচ বেশিরভাগ ক্ষেত্রে খবর নিয়ে দেখবেন যে আক্রান্ত যারা হয়েছে তারাই ছাত্রলীগ। নেতাকর্মীদের ওয়ার্ডে ওয়ার্ডে প্রতিরোধ গড়ে তোলার নির্দেশনা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সত্যিকার ভাবে যা রুকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। নানা আয়োজনে পালিত হচ্ছে পবিত্র আশুরা। শুধু শোক নয়, মুসলিম উম্মার জন্য নানা কারণে তাৎপর্যপূর্ণ দিবসটি। পুরান ঢাকার হোসেনি দালান থেকে বের করা হয় তাজিয়া মিছিল। আরও জানাচ্ছেন মামুন আবদুল্লাহ, ক্যামেরায় ছিলেন ইসমাইল হোসেন। 10ই মহরম পবিত্র আশুরা উপলক্ষে শিয়া সম্প্রদায়ের মাতম স্মরণ করিয়ে দেয় কারবালা প্রান্তরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আত্মত্যাগ। তাজিয়া মিছিলে সেই শোকেরই বহিঃপ্রকাশ। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে হোসেনি দালান থেকে সকাল 10টার পর বের হয় তাজিয়া মিছিল। ছোটকালে থেকে মানতি করা আছে আমার ভাই গো, আমরা আসি, প্রতি বছরই আসি। প্রতি বছরই আমার ভাই আসে, এখানে আসে পড়ে। নিশান, আলাম সহ প্রতীকী নানা বস্তু নিয়ে মিছিলে যোগ দেন শিয়া তরুণরা। প্রতীকী মাজার নিয়ে আসা হয় শোকের মিছিলে। তাদের যে শহীদের যে কষ্টটা, আমাদের এই কষ্টটা কখনো যাবে না আমাদের থেকে। এই কষ্টে আমাদের শোক মিছিল করা। প্রতি বছর হযরত ইমাম হোসেনের শোকের একটা অন্তরে ভালোবাসা নিয়ে আমাদের ফ্যামিলি, মা আব্বা আম্মা মানছে, আমাদের শিখে গেছে, আমরা এইভাবে নিয়ম পালন করি। বছরের পর বছর তাজিয়া মিছিলে আসছেন অনেকেই। কারবালার ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ুক এমন প্রত্যাশা তাদের। প্রতি বছর যেরকম দেখতে আসি এবারও আমরা দেখতে আসছি, এজন্যই। আমার বাবা মানতে করছিল, তার নাকি এখানে আসা দরকার, তাই আমি এর বেশি কিছু জানি না। আমরা হুসাইনকে ভালোবাসি, এই কারণে আমরা শোক পালন করার জন্য আসছি। যেটা আমরা হাদিস কোরআনে পাওয়ার পরে এটা বিশ্লেষণ করার পর ভালো ভালো ওলামা ইকরামরা আসতেছেন, জ্ঞানী লোকরা আসতেছেন, এগুলো জানার পরে আস্তে আস্তে যদি এটা নিয়ন্ত্রণের দিকে আসে। এরকম জানি না, আমাদের তেমন একটা আশা হয় না, অল্পই আশা হয়। আমার আম্মু আসে, আমার নান্না থাকতে আর কি আমরা আসতাম। এটা আমাদের জন্মে থেকে এটা করা হচ্ছে, বুঝছেন? এটা একটা মানতি আছে আমাদের, এই মানতির কারণে তার জন্য আমরা এখানে আসা। ত্যাগ চাই, মরসিয়া ক্রন্দন চাহি না। জাতীয় কবি কাজী নজরুলের সেই দীপ্ত উচ্চারণের মধ্যেই আশুরার মর্মবাণী নিহিত। কারবালার যে প্রকৃত শিক্ষা, মুসলমানদের যে আত্মত্যাগ, সেই শিক্ষা পরবর্তী প্রজন্ম পাচ্ছে কিনা সেটি নিয়ে অনেক প্রশ্ন দেখা দিয়েছে। তাই বিশেষজ্ঞরা বলছেন, ইসলামী স্কলাররা বলছেন, পরবর্তী প্রজন্ম যাতে কারবালার প্রকৃত শিক্ষা নিয়ে, আত্মত্যাগের শিক্ষা নিয়ে বেড়ে ওঠে, সেদিকে নজর দেওয়ার পরামর্শ। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। শাহবাগ থানায় আটকে রাখা সাধারণ 2 শিক্ষার্থীকে ছাড়িয়ে এনেছেন
বৈষম্য ও নিপীড়ন বিরোধী শিক্ষক সমাজ। থানার বাইরে এসে আটক শিক্ষার্থীরা জানান সারা রাত আটকে মানসিকভাবে নির্যাতন করা হয়েছে তাদের। মঙ্গলবার সমাজ বিজ্ঞান বিভাগের 2 শিক্ষার্থীকে আটক রাখার খবর পেয়ে মিছিলে শাহবাগ থানায় যান বৈষম্য এবং নিপীড়ন বিরোধী শিক্ষক সমাজ। এক পর্যায়ে শিক্ষকদের একটি প্রতিনিধি দল থানার ভেতরে গিয়ে ছাড়িয়ে আনেন 2 শিক্ষার্থীকে। এই সময় আটক শিক্ষার্থীরা জানান বিনা অপরাধে থানায় আটকে রাখা হয়েছে তাদের। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদের অপরাজেয় বাংলার সামনে প্রতিবাদ সমাবেশ করে বৈষম্য ও নিপীড়ন বিরোধী শিক্ষক সমাজ। শিক্ষার্থীদের উপর হামলার জন্য ঢাবি প্রশাসনকে দায়ী করেছেন শিক্ষকরা। ডিএমসিতে রাতের অন্ধকারে নিয়ে গেছে, নিয়ে যে সেখানে কারোর সাথে কোনো কথা বলার যোগাযোগ সুযোগ রাখে নাই। তো আমি এক সুযোগে ওখানকার যে ডাক্তার ছিল তাকে ইশারা দিয়ে একটা নাম্বার, আমার ফ্যামিলি একটা নাম্বার দিয়ে রাখলাম। তারপরে আমাকে এখানে নিয়ে আসা হয়। সেখান থেকে আমি যে এখান থেকে বের হয়ে আসতে পারছি এটাই অনেক বেশি। টিচারদের প্রতি অনেক রেসপেক্ট। 2টা ছাত্রকে কোনো রকম যোগাযোগ করতে না দিয়ে এরকম অভিযোগে আটক করে রাখা, এটা অনেক বড় একটা মেন্টাল টর্চার। তো আমরা মনে করি যারা গুলি করে, যারা মানুষ মারে, তাদেরকে পুলিশ গ্রেফতার করতে পারে না, যারা আক্রান্ত হয় তাদেরকে পুলিশ গ্রেফতার করে। এটাই হয়ে গেছে বাংলাদেশের চেহারা। খাল উদ্ধার করে পানির প্রবাহ ফিরিয়ে আনতে না পারলে ঢাকার জলাবদ্ধতা নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলে জানিয়েছেন ঢাকার দক্ষিণে মেয়র শেখ ফজলে নূর তাপস। রাজধানীর সানারপাড় বাসস্ট্যান্ডের উত্তর পাশে খাল পরিদর্শন শেষে সব কথা বলেছেন তিনি বলেন, দখলদাররা একজোট হয়ে খাল দখল করে অবৈধ স্থাপনা তৈরি করছে। একটু বৃষ্টি হলেই ঢাকা শহর পানিতে তলিয়ে যায়। 50 বছর আগেও এমনটি ছিল না জানিয়ে মেয়র তাপস জানান, এক একটি খালের সঙ্গে অন্যটির সংযোগ পুনঃস্থাপন করা হবে। শ্যামপুর, জিরানি, মান্ডা, খালুনগর খাল দখলমুক্ত করার ঘোষণা দেন তিনি। জলাবদ্ধতার অন্যতম কারণ হিসেবে পলিথিনের যত্রতত্র ব্যবহার বন্ধের পরামর্শ দিয়েছেন তিনি। পাশাপাশি পলিথিন উৎপাদন এবং ব্যবহার বিধি আইনের কঠোর প্রয়োগের কথাও জানান। সব ধর্মের মানুষের সহ অবস্থান, পারস্পরিক ভ্রাতৃত্ববোধ এবং সৌহার্দ্যের মধ্য দিয়ে দেশের সম্প্রীতি ধারা বজায় রাখা সম্ভব বলে মনে করে ইকুমেনিক্যাল খ্রিস্টান ট্রাস্ট ইসিটি। রাজধানীর আসাদ গেটে সিবিসিবি সেন্টারে শান্তি, সম্প্রীতি এবং সমৃদ্ধির বাংলাদেশ আস্থা নেতৃত্ব শীর্ষক আলোচনা সভায় সংগঠনের নেতারা এমন মন্তব্য করেন। দেশে চলমান পরিস্থিতিতেও সম্প্রীতি বজায় রাখার উপর জোর দেন বক্তারা। তারা বলেন, ধর্ম নিরপেক্ষতার পাশাপাশি মানুষের অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে। দাঙ্গা হামলা রোধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারও বন্ধ করতে হবে। ইকুমেনিক্যাল খ্রিস্টান ট্রাস্ট ইসিটির চেয়ারম্যান ইমানুয়েল মল্লিকের সভাপতিত্বে সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড মিল্টন বিশ্বাস। আরও বক্তব্য রাখেন ফাদার লুক কাকন কোড়াইয়া, অধ্যাপক ফাদার তপন কামিলোস ডি রোজারিও এবং বঙ্গবন্ধু গবেষক অবসরপ্রাপ্ত মেজর আফিজুর রহমান সহ আরও অনেকেই। ছারছিনা দরবার শরীফের পীর হজরত মাওলানা শাহ মোহাম্মদ মহিবুল্লাহ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় 70 বছর। মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন পীর সাহেবের বড় ছেলে আলহাজ হজরত মাওলানা শাহ আবু নসর নেসারউদ্দিন আহমেদ হোসাইন। স্ত্রী, 2 পুত্র, 3 কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন তিনি। বৃহস্পতিবার বাদ জোহর ছারছিনা শরীফে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচিতে পুলিশ এবং ছাত্রলীগের হামলায় 7 জন নিহতের প্রতিবাদে যৌথভাবে গণমিছিল করেছে এবি পার্টি, এনডিএম এবং গণ অধিকার পরিষদ। মিছিলটি বিজয় 71 চত্বর থেকে বের হয়ে বিজয়নগর, কাকরাইল, পল্টন, প্রেস ক্লাব, বাইতুল মোকাররম এবং নয়াপল্টন ঘুরে আবার বিজয়নগরে গিয়ে সমাবেশে মিলিত হয়। এই সময় উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক প্রফেসর অবসরপ্রাপ্ত মেজর ডাক্তার আব্দুল ওয়াহাব মিনার এবং অ্যাডভোকেট তাজুল ইসলাম, সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু, এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ এবং মহাসচিব মমিনুল্লাহ আমিন এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং সেক্রেটারি রাশেদ খান। বাংলাদেশ যাত্রা শিল্পী কল্যাণ পরিষদের নবীন এবং প্রবীণের মিলন মেলা হয়েছে রাজধানীতে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি স্টুডিও থিয়েটার হলে
এর আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে এতে উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক নেতা আবু জাফর সূর্য এবং ডিএসসিসির ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং সংগঠনটির পৃষ্ঠপোষক চিত্তরঞ্জন দাস। এ সময় বাংলার ঐতিহ্য লালনে সুস্থ ধারার যাত্রা শিল্পকে বাঁচিয়ে রাখার তাগিদ দিয়েছেন বক্তারা। সংবাদ শেষ করব, শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিয়ে। কোটা সংস্কারে অপেক্ষা করার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বললেন, আদালতে হতাশ হবে না শিক্ষার্থীরা, সহিংসতা ও প্রাণহানির বিচার বিভাগীয় তদন্তের ঘোষণা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, হল ছেড়েছেন শিক্ষার্থীরা, মারমুখী ছাত্রলীগ, কাল কমপ্লিট শাটডাউনের ঘোষণা আন্দোলনকারীদের। দেশের বিভিন্ন জায়গায় কোটা সংস্কার আন্দোলনকারীদের বিক্ষোভ ও গায়েবানা জানাজায়, সংঘর্ষে আহত শতাধিক, রংপুরে নিহত সাইদের দাফন সম্পন্ন। বিএনপির গায়েবানা জানাজা শেষে সংঘর্ষ, পাকিস্তানি শাসকদের মতো আচরণ সরকারের, মন্তব্য মির্জা ফখরুলের। সরকার উৎখাতে নেমেছে বিএনপি জামায়াত, বলেছেন ওবায়দুল কাদের। নানা আয়োজনে পবিত্র আশুরা পালিত, রাজধানীতে তাজিয়া মিছিল, কারবালার ইতিহাস ছড়িয়ে দেওয়ার আহ্বান। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত ১টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavision news, সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।